সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে আনসার বাহিনী, যেসব আনসাররা কয়েকদিন যাবৎ আমরা দেখছি একদম সচিবালয়কে ঘেরাও করে তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছিল। এখন শুধু আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা বিষয়টা। আমরা গতকাল যদি সর্বশেষ বিষয়টাকে দেখি তাহলে আমরা পরিষ্কার করেই বলতে পারি এটি একটি প্রতি বিপ্লবের ঘটনা ছিল। প্রতি বিপ্লবের ঘটনাগুলো আমরা আগে থেকেই আমরা অনেকে বলে আসছিলাম, বিশেষ করে আমাদের ফরহাদ মাজার ভাই এগুলো নিয়ে উনার চিন্তা যে চ্যানেলটা সেখানে বারবার কথাগুলো বলে আসছিলেন যে প্রতি বিপ্লব। হ্যাঁ, এখানে প্রতি বিপ্লব হতেই পারে। কেন হতে পারে? আপনাদেরকে একটি বিষয় আমাদেরকে মনে করতে হবে যে শেখ হাসিনা সর্বশেষ সেনাবাহিনীদেরকেও বলেছিলেন যে তোমাদেরকে কেন বসিয়েছি এসব পদে, তোমরা প্রয়োজনে সেই সব ছাত্র জনতাকে গুলি করে হত্যা করো। যদি সেখানে সেনাবাহিনী রাজি হতেন তাহলে হয়তো বাংলাদেশটা মেসাগার হয়ে যেত, লক্ষ লক্ষ লোক মারা যেত, কিন্তু তারা সেটা করেন নাই। তবে শেখ হাসিনা এখানে ক্ষমতা থাকতে চেয়েছিলেন যদি এই জন্য 10 লাখ 20 লাখ 50 লাখ লোককেও হত্যা করা হতো, আর যদি তিনি ক্ষমতা থাকতে পারতেন তাহলে সেটাই তিনি করতেন। তিনি কখনো দেশপ্রেমিক মানুষ না। দেশপ্রেমিক কোন সরকার কখনো মানুষের অধিকার কেড়ে নিতে পারেন না, মানুষের অধিকার খর্ব করতে পারেন না, এটা কখনো হয় না। কিন্তু তিনি কি ভারতে যে আছেন তিনি কি শান্তি মতো থাকবেন, আমাদেরকে শান্তি মতো থাকতে দিবেন? এটা বোধ করি আমাদের যারা সরকারে আছেন তাদেরও যেমন বোঝা উচিত এবং অন্যান্য যারা আছেন সকলকেই বোঝা উচিত। তো গতকালকে যে বিষয়টা হলো আমরা দেখলাম তারা আন্দোলন করতে এলেন বা তাদের দাবি দেওয়া প্রাথমিক যেগুলো ছিল সেগুলো মেনে নিয়েছিল সরকার এবং তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেছিল। কিন্তু তারা কি করলো? সেখানে সরকারের উপদেষ্টা সহ সচিবালয়ে যেসব ছাত্র সমন্বয়করা ছিলেন তাদেরকে পুরো সচিবালয়কে অবরুদ্ধ করলো এবং আমরা দেখতে পেলাম সেই সচিবালয়ে ওয়াল টপকে কিংবা একেবারে গেট দিয়ে ভিতরে ঢুকে গেছেন। এবং যখন নাকি এক পর্যায়ে ছাত্র সমন্বয়করা লাইভ করলেন এবং অন্যান্য ছাত্রদেরকে আসতে বললেন, তারপর দেখলাম তারা যখন আসতেছিল তাদের উপর প্রথমে হামলা করা হয়। তারপরে যদিও আনসাররা পরে পিছু হতে বাধ্য হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, কিন্তু এই ষড়যন্ত্র বিচরণ দায়ী কে বা কারা? এটা শেখ হাসিনা দায়ী নয়। হ্যাঁ, শেখ হাসিনা দায়ী, আমি তাকে দায়ী করতেছি এখানে এবং আমি প্রমাণ সহ দায়ী করতেছি। এটা আমাদের শেখ হাসিনা দায়ী এবং আমাদের এই যে গোয়েন্দা সংস্থা আছে, যে গোয়েন্দা সংস্থা এনএসআই এর কাজটা কি? এনএসআই কেন এরকম ইনফরমেশন দিল না? আমরা তো বিভিন্ন ভিডিও চিত্রে দেখতে পেয়েছিলাম দুপুরবেলা যে তাদের কারো কারো হাতে অস্ত্র ছিল। তারপর এখানে যেগুলো হতে পারে এনএসআই কি রাষ্ট্রকে বা সরকারকে এরকম ইনফরমেশন কি তারা দিবে না? দেওয়ার কথা না? হ্যাঁ, দেওয়ার কথা। তাহলে দেয়নি কেন? কারণ এখানে ফেসিবাদে দূষররা বসে আছে। হ্যাঁ, এগুলো কিন্তু ইতিমধ্যেই প্রমাণ বা প্রকাশ হয়ে গেছে। যদিও গতকাল রাত্রে কয়েকজনকে রদবদল করা হয়েছে, কিন্তু তারপর ঢাকা আরো অনেকেই রয়ে গেছে, সেই সব নামগুলো ইতিমধ্যে চলে এসছে এবং আমি সেগুলো স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমি আসছি এখন মূল বিষয়। এইটার নায়ক কে, এটার কারিগর কে এবং যারা এখানে আন্দোলন না এই যে প্রতি বিপ্লব ঘটাতে চাইলেন এই লোকগুলো কারা? এই লোকগুলো সাধারণত গোপালগঞ্জের এবং আশপাশ এলাকার। আমি সেখানে আসছি এবং এটা আমাদের জয় কি বলছে সেটাও আমি আসছি এবং কার নির্দেশে হচ্ছে আমি সবগুলো প্রমাণ এখানে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখবেন একটু ধৈর্য সহকারে। সর্বপ্রথম অর্থাৎ দায়ী একজনকে করবো না, বেশ অনেক দায়ী আছেন। আন্তর্জাতিক টেলিভিশন বা গণমাধ্যম সেই আল জাজিরার সে বেশি যে আলোচিত বর্তমান বাংলাদেশে একজন সাংবাদিক, তিনি জুলকার নাইন সায়ের ভাই, তিনি অনেক দক্ষ এবং তার অনেক সোর্স রয়েছে, সেনাবাহিনী বলেন বিভিন্ন বাহিনী বলেন সকল ক্ষেত্রে বা সকল শ্রেণীতে তার অথেন্টিক অনেক সোর্স রয়েছেন। তিনি যে বিষয়টা বললেন সেই বিষয়টা এখানে উল্লেখ করি এবং স্ক্রিনে দিয়ে দিব বিষয়টা। তিনি লিখেছেন তার ফেসবুকে, সুদীর্ঘ পরিকল্পনা যে কি সেটা এখন একদম পরিষ্কার। পরিকল্পিতভাবে আনসার বাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে মেজর জেনারেল আমিনুল হককে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচারের মুখোমুখি করা নিশ্চয়ই অন্যায় হবে না। ইয়েস, উনিকে ওই যে মেজর জেনারেল আমিনুল হক, তিনি হলেন এটার ডিজি ছিলেন এই যে আনসার বাহিনীর। কার নিয়োগপ্রাপ্ত? শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত। আপনারা নিশ্চয়ই এখানে ছবি দেখতে পাচ্ছেন। এখানে তার ভাই কি বলেছেন? তার ভাই যিনি এই আওয়ামী লীগের এই ফেসিবাদ আওয়ামী লীগ দামি নির্বাচনে যিনি এমপিও ছিলেন, তিনি বলছেন একেম আমিনুল হক স্বপন সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন, রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের একমাত্র বিশ্বস্ত ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।
তারপরে কি আর কিছু বলার থাকে? এই যে দেখুন তার ছবি সহ আমি এগুলো এখানে দিয়ে দিলাম। তারপর আরেকটু আসি, সর্বশেষ সজীব ওয়াজেদ জয়, হাসিনার কুলাঙ্গার পুত্র, আমি এইভাবেই বলবো। এই কুলাঙ্গারকে দেখেছি আমরা কিভাবে আইসিটি থেকে অর্থ লুটপাট করতে। এই কুলাঙ্গারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনাদের মনে থাকবার কথা, আব্দুল লতিফ সিদ্দিকী, জনাব আব্দুল লতিফ সিদ্দিকী কিন্তু মন্ত্রিত্ব হারিয়েছিলেন। এই কুলাঙ্গার কি পরিমাণ এখান থেকে টাকা আত্মসাৎ করেছে ইতিমধ্যেই সেটার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিভিন্নভাবে ডিবি জিজ্ঞাসাবাদে তিনি প্রকাশ করেছেন এবং সেগুলো গণমাধ্যমে আসছে। সজীব ওয়াজেদ জয় ফেসবুক স্ট্যাটাসে ছবি সহ লিখেছেন কি, শান্তিপূর্ণ আনসার আন্দোলনকারীদের লাঠি দিয়ে হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনকারীরা। আচ্ছা, গতকাল যে আনসারদের বিদ্রোহ ছিল এটা কি শান্তিপূর্ণ ছিল? দেখেন তাহলে ষড়যন্ত্রকারী কারা। তারপর আসি, জুলকারনাইন সায়ের ভাই কি বলেছেন, তার ফেসবুকে লিখেছেন, আনসার বাহিনীর নাম ব্যবহার করে যারা তথাকথিত আন্দোলন শুরু করেছিল এরা মূলত অঙ্গীভূত আনসার সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাতে জানা গেছে বিগত 15 বছরে প্রায় 42,000 অঙ্গীভূত আনসার নিয়োগ পেয়েছেন, যার বেশিরভাগ সদস্যই গোপালগঞ্জ ও আশপাশের জেলার বাসিন্দা এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। ব্যাটালিয়ন আনসার সদস্যরা যারা রাষ্ট্রের অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে দায়িত্ব পালন করছেন তাদের সাথে এই অঙ্গীভূত আনসারদের এক করে দেখার কোনো সুযোগ নেই এবং তারা কোনো আন্দোলনের সাথে যুক্ত হয়নি। তিনি বলছেন, বিশ্বস্ত গোয়েন্দা সূত্র মারফতে জানা গেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক ডিজি মেজর জেনারেল AKM আমিনুল হকের পরোক্ষ উস্কানিতে দেশে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অঙ্গীভূত আনসার সদস্যদের লেলিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে আমিনুল হকের মতো কমপক্ষে আরো 5 জন উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন যারা প্রতিনিয়ত বর্তমান তত্ত্বাবধায়ক বা এই যে সরকারটা আছে এই সরকারের বিরুদ্ধে বা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সক্রিয় রয়েছেন এবং এখনো হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর পরামর্শে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে চলেছেন। তিনি আরো বলেছেন, আনসার আন্দোলন ব্যর্থ হওয়ার পর এরা পল্লী বিদ্যুৎ সংস্থার কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি শুরু করে সরকারকে অস্থিতিশীল করার প্রয়াস চালাতে পারে বলে সূত্রটি দাবি করেছে। এখন এই যে আন্দোলন, এই যে বিদ্রোহ, এদেরকে দিয়ে পরিষ্কারভাবে কারা করাচ্ছেন? এখনো যে উচ্চপদস্থ 5 জন অফিসার রয়েছেন তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? যদিও আমরা জানি গতকাল সন্ধ্যায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস বলেছেন যে প্রত্যেকটা বাহিনী বা সংস্থাকে বলে দিয়েছেন তাদের অপরাধ যারা করেছেন তাদের সদস্যরা তাদেরকে চিহ্নিত করে বিচারের ব্যবস্থা মুখোমুখি করা, এটা তিনি বলে দিয়েছেন। তাহলে এই 5 জন কারা? সেই 5 জনকে তো চিহ্নিত সেই সব সংস্থা বা প্রতিষ্ঠানই করবেন। এবং গতকাল যে ঘটনা ঘটেছে আমরা দেখলাম, এখানে একটি ন্যাক্কারজনক, শুধু বলবো না, এটাকে নিন্দা জানানোরও আমার ভাষা নেই, এটা পরিষ্কারভাবে একটি প্রতি বিপ্লব ঘটানোর ঘটনা ঘটেছিল, মানে প্রতি বিপ্লব ঘটাতে চেয়েছিল। এখন যারা প্রতি বিপ্লব ঘটাতে চেয়েছিলেন এদেরকে কি আইনের আওতা আনা হবে? এদেরকে কি খুব দ্রুত কিংবা খুব শীঘ্র ওদেরকে কি গ্রেপ্তার করা হবে? গ্রেপ্তার করে কি ওদেরকে দৃষ্টান্ত স্থাপন করা যাবে? তা না হলে এই ঘটনাগুলো একের পর এক ঘটতে থাকবে, একের পর এক ঘটতে থাকবে এই ঘটনাগুলো, এবং এইটা আরো বেশি বৃদ্ধি পেতে পারে। আমি বৃদ্ধি পাবে বলছি না, বৃদ্ধি পেতে পারে। যেমনটা এখনই জানা যাচ্ছে যে বিদ্যুতের তাদেরকেও সেখানে উস্কানো হচ্ছে। তারেক সিদ্দিকী যে তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন, সে তারেক সিদ্দিকী কোথায় আমরা কি জানি? হ্যাঁ জানি। সেই তারেক সিদ্দিকী সেই দিন শেখ হাসিনা এবং শেখ রেহানার সঙ্গেই একই হেলিকপ্টার এবং একই বিমানে তিনিও চলে গিয়েছেন, তিনিও ভারতে আছেন। এই তারেক সিদ্দিকী প্রতিষ্ঠানটাকে এমন ভাবে কুকৃত করেছিলেন, একেবারে উপর লেভেলে কয়েকজন কর্মকর্তা, সেখানে 5 জন কর্মকর্তার কথা এখানে বলা হয়েছে। তাহলে তাদেরকে অতি শীঘ্রই বিচারের মুখোমুখি করা হোক। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতি মুহূর্তে হাজির হচ্ছেন, এদেরকে শক্তভাবে হ্যান্ডেল করুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য।